মাইক্রোসফট ওয়ার্ড মাস্টার ক্লাসের দ্বিতীয় পর্ব আপনাদের স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা ক্লিপবোর্ড এবং ফন্ট সেকশনে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই কোর্সের প্রত্যেকটা স্ক্রিন রেকর্ড কমপ্লিট করা হয়েছে। এখন শুধু আমরা ফেস ক্যাম করে এই ফেস ক্যামগুলো ডিজাইন কমপ্লিট করব। তারপর রেগুলার বেসিসে আমরা প্রতিদিন একটানা প্রত্যেকটা ভিডিও আপলোড করব। যেহেতু আমরা এখানে ডিটেলস আলোচনা করছি, ভিডিওগুলো লেন্দি হবে, ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হবে। তো বাকি বিষয়টা আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমরা গত পার্টে বেসিক অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনাদের মধ্যে যদি কেউ প্রথম পার্টটা দেখে না থাকেন, আমি স্ট্রংলি বলবো ওই পার্টটাকে দেখেন, দেখে তারপর এখানে আসেন। যেহেতু আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাবো, একজন 10 বছরের বাচ্চাও এখানে শিখবে, হয়তো 60 বছর একজন বয়স্ক পার্সন বা রিটায়ার্ড পার্সনও এখানে শিখবে। সুতরাং আমরা স্টেপ বাই স্টেপ জিরো থেকে অ্যাডভান্স লেভেলে যাবো। সো আমরা কোথাও কোনো কিছু স্কিপ করবো না, ছোটো থেকে ছোটো বিষয়গুলো আমরা এখানে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আজকের পার্টে আমরা হোম ট্যাবের ক্লিপবোর্ড আলোচনা করব। পাশাপাশি এটার পূর্বে আর অনেকগুলো বিষয় রয়েছে, আর যেগুলো পরবর্তীতে আমাদের প্রয়োজন পড়বে, বাট সেগুলো আমাদের এখন জেনে নিতে হবে যেন পরবর্তীতে আর আমাদের ঝামেলা না হয়। তো এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, ছোটো হলে অনেকগুলো বিষয় এখানে এক্সপ্লেন করতে হবে, এবং পরবর্তীতে আমরা এই রিবনের বাকি ফাংশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো এট ফার্স্ট আমরা একটা ডকুমেন্ট নিয়েছি। ওখানে ডকুমেন্ট নিয়ে কাজ করার পূর্বে ডকুমেন্ট আপনি অবশ্যই সেভ করে নেবেন। এমন হতে পারে আপনি কাজ করেছেন, কাজ সম্পূর্ণ হয়েছে, সম্পূর্ণ হওয়ার পরে আপনি সেভ করেন নাই। অলদো আমরা কেটে দেওয়ার পর সেভ অপশন আসে, অন্যদিকে সাডেন ইলেকট্রিসিটি চলে গেলে আর যখন পুনরায় আমরা সফটওয়্যারটা ওপেন করি, ম্যাক্সিমাম টাইম আমরা পূর্বের ফাইলটা পেয়ে যাই। ইন কেস যদি ফাইল না পাই, তাহলে কিন্তু আপনার বড় ধরনের লস হতে পারে, রাইট? তাই ফাইলটা নেওয়ার পর আমরা একটা নাম দিয়ে সেভ করে নিব, দেন আমরা এটার উপর কাজ করব। কাজের জন্য আমরা কিছু ডামি টেক্সট এখানে নেব। প্রথম দিতে হবে ইকুয়াল, তারপর RAND ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন আমরা এন্টার প্রেস করব। তো আমি এখানে কিছু ডামি টেক্সট নিয়েছি, চাইলে আমরা আরও বেশি নিতে পারি, বেশি করে নিতে হয়। এই বিষয়টা আমরা গত ভিডিও দেখিয়েছিলাম। এগেন টাইপ করছি ইকুয়াল RAND ফার্স্ট ব্র্যাকেট। এখন হচ্ছে আপনি কতগুলো প্যারা টাইপ করবেন। প্যারা কোনটা? এই যে প্রথম 3 লাইনে একটা প্যারা রয়েছে, 4 লাইনে একটা প্যারা রয়েছে, এগুলো হচ্ছে এক একটা প্যারা। তো কতগুলো প্যারা নেবেন আপনি? আমি দিচ্ছি 15টা প্যারা হবে, এবং প্রতিটা প্যারাতে কয়েকটা করে লাইন থাকবে বা রো থাকবে। মানে এই যে এই প্যারাতে আমরা 3টা লাইন পাচ্ছি, রাইট? এরকম লাইন কয়টা করে থাকবে প্রতি প্যারাতে? আমি দিচ্ছি 5, 15টা কলাম, 5টা করে লাইন থাকবে প্রতিটা প্যারাতে। আমরা ব্রেড ক্লোজ করব, ক্লোজ করে এন্টার প্রেস করব। এইভাবে আমরা কিছু র্যান্ডম টেক্সট নিয়ে নিব কাজ শেখার জন্য। সো এখানে রয়েছে টাইটেল বারের মধ্যে ডকুমেন্ট 1, যেটা আমরা আগেই বলেছি সেভ না করা পর্যন্ত জাস্ট ডকুমেন্ট 1 লেখা থাকে। তো সেভ কীভাবে করবো? আমরা এখানে সেভ বাটন রয়েছে, এখানে সেভ করতে পারি। যদি আমরা ফার্স্ট টাইম সেভ করছি ডকুমেন্ট নেওয়ার পর, সেক্ষেত্রে আমাদের ভিতরে যেতেই হবে। যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে আসবে, এখান থেকে আমরা চলে যাব মোর অপশনসে। তারপর আমরা ব্রাউজারে গিয়ে সেভ করব, অথবা আমরা ফাইলে যেতে পারি। ফাইল থেকে নিচে অপশন রয়েছে সেভে যাব, এখান থেকে আমরা যাব ব্রাউজারে। এখন আপনি কোথায় সেভ করতে চান? যেহেতু ডকুমেন্ট, আমরা ডকুমেন্টে রাখছি। এখন এই ফাইলের নামটা আমরা কী দিব? ফাইলের নাম দিচ্ছি আমরা টিউটোরিয়াল 2। এটা আমাদের MS ওয়ার্ড ফুল কোর্সের পার্ট 2, তাই আমি টিউটোরিয়াল 2 দিয়েছি। দেন সেভে ক্লিক করব। তারপর ফাইল টাইপ, যদি এই বিষয়ে আমরা পরে আরও এক্সপ্লেন করব। MS ওয়ার্ডের ডক ফাইলের এক্সটেনশন হচ্ছে docx, DOCX। আর পূর্বের যে সকল ডক ফাইল ছিল, ফর এক্সাম্পল যদি আপনি এমন কোনো পার্সনকে আপনার ডকুমেন্টটা পাঠান যে ব্যক্তি 2003-এর ভার্সন ইউজ করছে বা 7 ইউজ করছে, আর সেই ক্ষেত্রে কিন্তু এই docx ফাইল দিলে উনি এটা ওপেন করতে পারবে না। আপনাকে চলে যেতে হবে ওয়ার্ড 1907-2003 ডকুমেন্ট। এখানে এক্সটেনশন হচ্ছে DOC, বাট এখানে docx রয়েছে। এই একটু পার্থক্য রয়েছে যদি 2007-এর কোনো ইউজারকে আপনি পাঠান। বাট নর্মালি আমরা এইভাবে জাস্ট সেভ করবো, যেটা ডিফল্টভাবে দেওয়া আছে। দেখিয়ে রাখলাম। যদি আপনি কোনো স্পেশাল কেসে পড়ে যান, এমন কোনো পার্সনকে পাঠাবেন যার সফটওয়্যার অনেক পুরাতন, 2003-7 ইউজ করছে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে তারপর সেভ করবেন। বাট আমরা ডিফল্ট যেটা আছে এটা রেখি সেভে ক্লিক করছি। তো আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন টাইটেল বারের মধ্যে নামটা টিউটোরিয়াল 2 docx। ওকে, তো আমাদের ফাইলটা সেভ করা হয়েছে। এখন যদি আপনি ফাইলে কোনো প্রকার চেঞ্জেস নিয়ে আসেন, লাইক আপনি আরও কিছু টেক্সট অ্যাড করেছেন বা কোনো কিছু এডিট করেছেন, আর যেটাই করো না কেন, সো আমরা কিন্তু নতুন কিছু টেক্সট এনে অ্যাড করেছি। আমাদের পূর্বে ছিল একটা, এটা হচ্ছে নতুন ডকুমেন্ট, নতুন কিছু আসছে এখানে। এখন এটাও যদি আপনি পুনরায় সেভ করতে চান, তাহলে এখন এই সেভে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাচ্ছে আমাদের ওই ডকুমেন্টের মধ্যে। আমাকে আর পুনরায় ব্রাউজ করে ওখানে গিয়ে কোনো কিছু সেভ করতে হবে না। আপনি এখানে যাই কাজ করবেন, কাজ করার পর যদি সেভে ক্লিক করেন, পূর্বে যে ডকুমেন্টটা ছিল সেভ ফাইলের মধ্যে, ওটা থাকবে না, ওটা রিমুভ হবে, নতুনটা এখন রিপ্লেস হবে। এটা হচ্ছে মূল বিষয়। অনেক সময় এমন হয় না, আপনি একটা র ফাইল
মানে মেইন যে ফাইলটা এটা পেয়েছেন কারো কাছ থেকে, এখন ওইটার উপর আপনি এডিট করে নিজের মতো একটা কাস্টমাইজ আউটপুট বের করে নিয়ে আসবেন। ফর এক্সাম্পল, আপনি এখান থেকে কিছু অংশ কেটে দিয়েছেন, তারপর এখান থেকে কিছু অংশ কেটে দিয়েছেন। এটা হচ্ছে আপনার পার্সোনাল এডিট করা ডকুমেন্ট। একটা ছিল পূর্বে, এটা হচ্ছে নতুন ডকুমেন্ট, রাইট? তো এখন যদি আপনি সেভে ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের র যে ফাইলটা আছে, যেটা আমাদের কাছে ছিল প্রথম, ওইটা বাদ হয়ে এটা রিপ্লেস হয়ে যাবে, এটা বসে যাবে। যেটা আপনি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন ওইটা ওঠানো থাকবে, আমি নতুন একটা ফাইল, নতুন ফাইল আকারে এটা সেভ করবো। দুটো যেমন থাকে, সেক্ষেত্রে আমার কাজের ক্ষেত্রে সুবিধা হবে বা কম্প্যারিজন করতেও সুবিধা হবে। কোথাও মিস্টেক হলে আমি ইজিলি সলভ করতে পারবো। এই ধরনের চিন্তা ভাবনা থাকলে আপনাকে যেতে হবে ফাইলে, তারপর হচ্ছে সেভ এস। প্রথম হচ্ছে সেভ, তারপর হচ্ছে সেভ এস। আমরা সেভ এসে যাব, সেমভাবে ব্রাউজারে যাব, আমাদের সেম ফলোয়ার নিয়ে আসছে যেটা আমরা কিছুক্ষণ আগে ইউজ করেছি। নামটা দেখেন, সেম নামটাই আছে। এখন এই নামের উপর যদি আপনি সেভে ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু এখানে যে ডকুমেন্টটা আছে, পূর্বে যে ওল্ড ফাইলটা, এটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। সুতরাং সেম নাম রাখা যাবে না, আপনাকে হয়তো নামটা চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আপনাকে ডিফারেন্ট কোনো লোকেশন নিয়ে এটা সেভ করতে হবে। লাইক আপনি জি ড্রাইভে সেভ করতে পারেন বা আদার্স কোন ড্রাইভে সেভ করতে পারেন, সেটাও চলবে। বাট সেম ড্রাইভে রাখতে গেলে আপনাকে অবশ্যই নামটা চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ কিন্তু পূর্ব ফাইলটা নষ্ট হয়ে যাবে। তো নামটা চেঞ্জ করে দিয়ে আমি দিচ্ছি আমি 2.1, নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি সেভে ক্লিক করছি। এখন দেখেন উপরে টিউটোরিয়াল 2.1 ডকএক্স, এটা হচ্ছে টাইটেল। বাট আমাদের পূর্বে কী ছিল? টিউটোরিয়াল 2। এখন এটা কেটে দিয়ে কিন্তু আমাদের কারেন্ট যেটা ওপেন করা আছে, যে নতুন ফাইল, এটাই চলে যাবে। এবং পূর্বেটা কিন্তু আমরা অলরেডি ক্লোজ হয়ে গেছে যখন আপনি নতুনটা সেভ করেছেন। তো আমি পুনরায় এবার ওয়ার্ড ওপেন করছি। যেহেতু আমরা পূর্বের ফাইলটা ওপেন করব, তাই আমরা এই ওপেনে যেতে পারি। ওপেনে গিয়ে ব্রাউজে গিয়ে আমরা খুঁজে বের করতে পারি কোথায় এটা আছে। আর যদি এটা আপনার হোম স্ক্রিনে এখানে রিসেন্ট ফাইলের মধ্যে থাকে, তাহলে তো আপনাকে আর খুঁজে বের করতে হবে না, আপনি এখান থেকে ক্লিক করেই খুঁজে বের করতে পারবেন। এবং আপনি কোন লোকেশন রেখেছেন, কোন ফোল্ডারে রেখেছেন, সেটা তো আপনি ভালো জানেন। ফর এক্সাম্পল, আমাদের প্রথম ফাইলটা কী ছিল? টিউটোরিয়াল 2, রাইট? তো এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু আমাদের পূর্বের ফাইল। আমরা আবার ফাইলে যাচ্ছি, এখানে লোকেশনটা বিষয় থাকে, আর যেটা আপনি বুঝতে পারবেন অনেক সময় এমন হয় আমরা সেভ করেছি বাট কোথায় সেভ করেছি সেটা খুঁজেই পাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি জাস্ট ওয়ার্ড ফাইল ওপেন করবেন, ওপেন করার পর রিসেন্টে আসবেন, আসার পর দেখবেন নিচে লেখা আছে কোন লোকেশন রেখেছেন। ফর এক্সাম্পল, এখানে যে ডকুমেন্টগুলো আছে তিনটা, প্রথম থেকে তিনটে ডকুমেন্টের মধ্যে আছে। ডকুমেন্ট কোনটা? আমাদের উইন্ডোজ কম্পিউটার ওপেন হওয়ার পর এখানে যে পাশে ডকুমেন্ট অপশন থাকে, এই ডকুমেন্টের মধ্যে আছে। আর যদি ডিফারেন্ট কোনো ড্রাইভে থাকে বা অন্য কোনো ফোল্ডারে থাকে, তাহলে সেটা উল্লেখ করা থাকবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড ফাইল রয়েছে, এখানে রয়েছে ডি। আমরা যদি এটার উপর মাউস কার্সর নিয়ে আসি, নিচে দেখেন আরেকটা ডায়লগ বক্স ওপেন হয়েছে যেখানে লেখা আছে ডি, তারপর ওয়েলকাম টু আরআই রবিন ইউটিউব চ্যানেল .docx। সো এটা মূলত ডি ড্রাইভে রাখা আছে। এইভাবে আপনি এখান থেকে লোকেশনটা ট্র্যাক করতে পারবেন। আই হোপ এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আমি ব্যাগে চলে আসতে আবার। এখন এই ক্লিপবোর্ডে যাওয়ার পূর্বে আমাদের এই যে টেক্সটগুলো আছে, এগুলো কিছু বিষয় আমার জানতে হবে। লাইক আপনি এটা কেন ইউজ করবেন? টাইপ করে আমাদের ডকুমেন্ট তৈরি করার জন্য, রাইট? তো আপনাকে টাইপিং জানতে হবে। এখন যদি আপনি টাইপিং একেবারে কাঁচা থাকেন, তাহলে স্ট্রংলি বলবো ইংলিশ টাইপিং উপর, বাংলা টাইপিং উপর আলাদা ভিডিও রয়েছে। আপাতত ইংলিশটা দেখেন, দেখে আর টাইপিংটা আয়ত্ত নিয়ে আসেন, তারপর টাইপ করেন। এখানে ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন আমি দিয়ে রাখবো। সো আমি ধরে নিচ্ছি আপনি বেসিক টাইপিংটা পারেন, বা টাইপিং না পারলেও আপনি অন্তপক্ষে এই ডামি টেক্সটগুলো নিয়ে আসতে পারবেন, যেটা আমি অলরেডি দেখিয়েছি কীভাবে আনতে হয়। তো ডামি টেক্সট আনার পর এখন আমরা এই টেক্সট দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারবো আমার টাইপ করার প্রয়োজন নেই আপাতত। তো আমাদের টাইপিং কার্সর কোনটা? আমাদের টাইপিংটা কোথা থেকে শুরু হবে? লাইক আমি যে প্রথম ক্লিক করে গেছি এখানে ভিডিও, এখানে দেখেন একটা কার্সর লাফাচ্ছে, তার মানে আমি এখান থেকে টাইপিং করতে পারবো। এই কার্সর যেখানে লাফাবে আমার সেখান থেকে টাইপ করতে পারবো। আপনি একটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে কিন্তু এই কার্সর যেখানে সেখানে নিতে পারবেন না। আমি চলে আসলাম নিচের দিকে, এখানে রাইটিং পয়েন্টটা লাফাচ্ছে, তো আমরা এখান থেকে টাইপিং শুরু করতে পারবো। বাট আপনি চাইলে কিন্তু নিচে যেখানে সেখানে ক্লিক করতে পারবেন না, অন্যতে জাম্প করার কোনো অপশন নেই। আপনাকে একটা সিরিয়াল মেনটেন করে তারপর হচ্ছে টাইপিং করতে হবে। টাইপ করা যাবে, লেখা যাবে, সেটা ডিফারেন্ট কিছু প্রসেস আছে, সেটা স্টেপ বাই স্টেপ সামনে আসবে। আপাতত মূল বিষয় হচ্ছে টাইপ করার জন্য এখানে এই যে লাফাচ্ছে আইকনটা আছে, এটা আসার পর দেন আপনি এখান থেকে টাইপিং করা শুরু করতে পারবেন। এবং মাউসের কার্সর যখন আপনার লেফট সাইডে ওয়ার্কিং এরিয়ার বাইরে চলে যাবে, কার্সরের লোগো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, নর্মাল কার্সর মতো হয়ে যাচ্ছে। তো টাইপিং কোথা থেকে আমরা শুরু করব এটা আমরা বুঝতে পারছি, এবং আমরা দামি টেক্সটও নিয়ে নিয়েছি। তো টেক্সট নেওয়ার পর এখন যদি আমি আপনাকে বলি এই যে লেখাটা আছে এটা সিলেক্ট করবো কীভাবে, আমার সিলেক্ট করার প্রয়োজন পড়বে অনেক বেশি। আর ডিজাইন করার জন্য, মার্ক করার জন্য, বোল্ড করার জন্য, নানান ধরনের কাজে আমার সিলেকশন অনেক বেশি প্রয়োজন পড়বে। লাইক এই যে ভিডিও লেখাটা আছে এটা সিলেক্ট কীভাবে করবো? যদি আমি বাঁ সাইড থেকে ডান দিকে আসতে চাই, তাহলে মাউসের যে কার্সরটা আছে এটা বাম পাশে নিয়ে আসতে হবে, মানে এই বিয়ের শুরুতে নিয়ে আসতে হবে। এনে মাউসের লেফট বাটনে ক্লিক করে এটা এইভাবে
ড্র্যাগ করতে হবে, তাহলে এইটুকু এরিয়া সিলেক্ট হয়ে যাবে। যদি আপনার আরও বেশি প্রয়োজন পড়ে তাহলে আপনি এইভাবে ড্র্যাগ করতে পারেন, সিলেক্ট হয়ে যাবে। আর ডান পাশ থেকে বাম দিকে যেতে চাইলে আপনি ডান পাশ থেকে এইভাবে সিলেক্ট করে পা দিকে ড্র্যাগ করবেন, তাহলেই হয়ে যাবে। এইভাবে আপনি ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন। ইভেন আপনার মাউসের কার্সর সবার উপরে রেখে যদি এখানে মাউস দিয়ে প্রেস করে নিচের দিকে টান দেন তাহলে এইভাবে সিলেক্ট হতে থাকবে। যদি আমরা নিচের দিকে নিচ্ছি বাট এই পাশটা এখন সিলেক্ট হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে মাউসের কার্সর বা টাইপিং এর যে সিস্টেমটা আছে এটা কিন্তু এখান থেকে শুরু হয়ে এদিকে শেষ হয়, শেষ হওয়ার পরে আবার এখান থেকে শুরু হয়ে এদিকে যায়। এটা একটা সিরিয়াল মেনটেন করে। যখন আপনি এখান থেকে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসবেন, ও চাইলে কিন্তু সরাসরি নিচে আসতে পারবে না, ওকে এই মাথা যেতে হবে, তারপর আবার এখানে আসতে হবে, আবার এই মাথা যেতে হবে, এইভাবে সিরিয়ালটা মেনটেন করে নিচের দিকে আসতে হবে। তাই এইভাবে মূলত এটা সিলেক্ট হচ্ছে। অলদো এটা বাচ্চাদের কাজ, আমরা এইভাবে মোটেও সিলেক্ট করবো না, যেহেতু আমরা এক্সপার্ট হব এবং প্রফেশনালি কাজ করব। তো সেই ক্ষেত্রে আমরা এই যে একটা ওয়ার্ড এখানে রয়েছে, এই একটা ওয়ার্ড সিলেক্ট করার জন্য জাস্ট এটার উপর আমরা ডাবল ক্লিক করব, ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। এখানে ডাবল ক্লিক করছি, এটা সিলেক্ট হয়ে গেল, এখানে করছি, এটাও সিলেক্ট হয়ে গেছে। তো আমাদের প্রয়োজন হচ্ছে এই সম্পূর্ণ প্যাটা সিলেক্ট করার। তো এটার ক্ষেত্রেও শর্টকাট রয়েছে, আমরা এখানে ডাবল না 3টা ক্লিক করব এবং স্পিডে করতে হবে। আপনি যদি স্লোলি করেন 1 2 3 তাহলে কিন্তু হবে না, একটু স্পিড বাড়াতে হবে, তাহলে আপনার এটা খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাবে। আই হোপ এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপর হচ্ছে লাইক আপনি এই যে লাইনটা আছে এই একটা লাইন সিলেক্ট করবেন। অনেক সময় দেখা যায় আমাদের না ডকুমেন্টের একটা লাইন আমরা বোল্ড করি, কালারফুল করি, বড় করি, যেটাকে আমরা মূলত টাইটেল বা হেডার বলে থাকি আর কি। তো এক একটা ডিজাইন থাকে। তো আপনার প্রয়োজন হচ্ছে পার্টিকুলার একটা লাইন বা পার্টিকুলার একটা অংশ যেটা আপনার সিলেক্ট করার প্রয়োজন, এবং ওইটার উপর নানা ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আপনাকে এই ড্র্যাগ করার প্রয়োজন নেই, জাস্ট মাউসের কার্সরটা লেফট সাইডে এনে একটা ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে পুরো লাইনটা। এইভাবে আপনি সহজে সিলেক্ট করতে পারেন। তো এইটুকু তো আমরা সিলেক্ট করেছি। এখন আপনি কিবোর্ডে টাইপ করছেন, কিবোর্ড টাইপিং করার সময় কোনো একটা ওয়ার্ড জাস্ট বোল্ড করতে হবে। তার জন্য তো আপনি কিবোর্ড থেকে মাউসে হাত নিয়ে তারপর ডাবল ক্লিক করে সিলেক্ট করে তারপর বোল্ড করবেন, এটা মোটেও পারফেক্ট না। একজন প্রফেশনাল পারসন কখন এটা করবে না। লাইক আপনি টাইপিং করছেন, এখান থেকে ডকুমেন্ট পর্যন্ত আসছেন, আসার পরে এর ডকুমেন্ট আপনাকে হাইলাইট করতে হবে। আপনি কি মাউসে যাবেন? নো, আমরা মোটেও মাউসে যাব না। আমরা কিবোর্ড থেকেই জাস্ট যে শিফট বাটনটা আছে কিবোর্ডের মধ্যে এটাতে প্রেস করব। প্রেস করে কিবোর্ডের যে 4টা অ্যারো বাটন রয়েছে ওখান থেকে আমরা লেফট অ্যারো ক্লিক করব, এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি যে ইফেক্ট এখানে দিতে চান, লাইক কন্ট্রোল বি দিলে এটা বোল্ড হয়ে যাবে, কন্ট্রোল সি দিলে কার্ভ হয়ে যাবে, এই ধরনের নানা ধরনের ইফেক্ট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। ওই বিষয়গুলো সামনে আসবে। অথবা এখান থেকে আপনি শুধু ভিউটা সিলেক্ট করতে হবে, শিফট দেন রাইটেরও, এটা সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আপনি নানান ওয়েতে সিলেকশন করতে পারেন। যখন কাজ করবেন প্রফেশনালি তখন কাজের উপর ডিপেন্ড করবে আসলে কখন কোন দিকে আর কোনটা করতে হবে। জাস্ট জানার জন্য বিষয়গুলো আমরা আলোচনা করছি। এখন আপনাকে ডকুমেন্ট টাইপ করছেন, টাইপ করতে করতে একটা মিস্টেক হয়েছে, আর সাপোজ এই ডকুমেন্ট টাইপ করেছেন, এখন কেটে ফেলতে হবে, এটা রাখা যাবে না। কীভাবে কাটবেন এটা? আপনি এখানে এটা সম্পূর্ণ সিলেক্ট করে তারপর কিবোর্ডে যে ডিলিট বাটন আছে এখানে ক্লিক করতে পারেন, ডিলিট হয়ে যাবে। অথবা আপনি এটা সিলেক্ট করে ব্যাক স্পেস যে বাটনটা আছে এখানে ক্লিক করতে পারেন, তাহলেও কেটে যাবে। অথবা আপনি যদি টাইপিংয়ের সময় এক ক্যারেক্টার কাটতে চান তাহলে এইভাবে ব্যাক পেজের মাধ্যমে একটা করে অ্যালফাবেট কেটে কেটে সামনের দিকে আগাতে পারবেন। সো এটা হচ্ছে একটা প্রসেস। বাট আপনার হচ্ছে এই বাম সাইডে না ডান সাইডে ডিলিট করতে হবে। লাইক এই অনলাইনের পাশে আমার মাউসে কার্সর রয়েছে, এখন যে আমি ডান সাইডটা কেটে ফেলতে চাই তাহলে আমাকে কিবোর্ড থেকে ডিলিট যে বাটনটা আছে এটা প্রেস করতে হবে, তাহলে ডান দিকে একটা করে অ্যালফাবেট কেটে যাবে। আর চাপে ধরে রাখলে দ্রুত কাটবে। এখন আপনি টাইপ করছেন, প্রথম প্যারা লেখা শেষ, এখানে কমপ্লিট, তারপর আরেকটা প্যারা শুরু হবে। সেটা কীভাবে স্টার্ট করবেন? ওটা স্টার্ট করার জন্য আপনাকে কিবোর্ডে এন্টার প্রেস করতে হবে, তাহলে আপনি নিচের লাইনে চলে আসবেন, তখন আর উপর লাইনে থাকবেন না। এখানে এসে আপনি পুনরায় আপনি টাইপ শুরু করতে পারবেন। লাইক যেই লেখাটা আছে ওই টাইপ করছি আমি। এই যে টাইপিং টাইম করেছি এটা কিন্তু একদম আলাদা একটা প্যারা টাইপের হয়ে গেছে। মানে এই যে এখানে একটা প্যারা রয়েছে, এই প্যারা থেকে এই প্যারা টোটালি আলাদা হয়ে গেছে। প্যারা কেন হয়েছে এটা? কারণ আপনি এখান থেকে ইন্টার প্রেস করে পরের লাইনে চলে আসছেন। যদি এইটার অংশ থাকতো তাহলে মোটেও কিন্তু আমরা ইন্টার প্রেস করে এখানে আসতাম না, আমরা এটা পাশে টাইপিং করে যেতাম। টাইপিং করার পর যখন পাতা শেষ হবে, যখন আমি এন্ডিংয়ে যাব তারপর অটো নিচে আসবে, আর সেই ক্ষেত্রে মাঝখানে কিন্তু এত পরিমাণ গ্যাপ থাকে না। এখানে যেটা রয়েছে এখানে গ্যাপটা দেখেন আর এখানে গ্যাপটা দেখেন, দুটো রিজন হচ্ছে এটা সম্পূর্ণ একটা আলাদা প্যারা আকারে চলে আসছে এখানে, এবং এটা হচ্ছে একটা প্যারা। এখন যে আমরা টাইপিংটা আরও কন্টিনিউ করি, সো এখানে দেখেন
এখানে কী পরিমাণ গ্যাপ এবং এখানে কী পরিমাণ গ্যাপ। তো এইভাবে আপনি প্যারা ডিফাইন করতে পারেন। যখন আপনি ইন্টার প্রেস করবেন এখান থেকে, তখন কিন্তু আলাদা একটা প্যারা আকারে নেক্সট অপশন চলে যাবে। তখন একটা নির্দিষ্ট প্যারা থাকতেছে না, প্যারাটা আলাদা হয়ে যাবে। তো আমি এখানে টাইপ করেছিলাম কিন্তু সব ছোটো হাতের, আমি কিন্তু বড় হাতে কোনো কিছু টাইপ করে নেই। বা তারপরও দেখেন এখানে ভি এবং ডাব্লিউ কিন্তু বড় হাতের হয়েছে। সেটা কেন হয়েছে? আমরা সবাই জানি যে কোনো সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা বড় হাতের হবে, তারপর বাকিগুলো ছোটো হাতের হবে। কোন নাম থাকলে সেটা বড় হাতের হবে। যখন আমি এখানে টাইপ করেছি, সফটওয়্যার বুঝতে পেরেছে এটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ড এবং প্রথম অ্যালফাবেট হচ্ছে ভি, তাই এই ভিডিওর ভিটা ক্যাপিটাল এটা করে দিয়েছে। এখানে ডাব্লু প্রথম ওয়ার্ড এবং ডাব্লু হচ্ছে প্রথম অ্যালফাবেট, এটাকে বড় করে দিয়েছে অটো। বাট আমাদের কম্পিউটার যে কিবোর্ডটা আছে, কিবোর্ডে কিন্তু সরাসরি বড় হাতে কোনো কিছু নাই। এখানে যাই আছে সব কিছু স্মল লেটার। আমরা ম্যাক্সিমাম পাবলিক স্মল লেটারটাই অলওয়েজ টাইপ করি। বাট যখন আপনার ক্যাপিটাল লেটার প্রয়োজন পড়বে, এখানে দুইটা অপশন কাজ করবে। যদি নির্দিষ্ট একটা অ্যালফাবেট আপনার ক্যাপিটালি টাইপ করতে হয়, তাহলে শিফট যে বাটনটা আছে কিবোর্ডে, শিফট আপনাকে প্রেস করতে হবে। প্রেস করে তারপর টাইপ করতে হবে। লাইক আমার নাম হচ্ছে রবিন, তা আমি দিচ্ছি আর এই আরটা টাইপ করার সময় আমি শিফটে প্রেস করে তারপর আর ক্লিক করেছি, তাই আরটা বড় হাতের হয়েছে। দেন কিন্তু আমার শিফটে আর প্রেস করার প্রয়োজন নেই, ও PIN রবিন আমার টাইপিং হয়ে গেছে। এখন যদি আমি সম্পূর্ণ নামটা ক্যাপিটাল লেটার রাখতে চাই বড় হাতের, তাহলে কিবোর্ডে আরেকটা বাটন রয়েছে ক্যাপস লক, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেন যদি আমরা টাইপ করি, তাহলে সব কিছু বড় হাতের আসবে। তো টাইপিংয়ের এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। এবং একটা নাম লেখার পরে আমরা যে গ্যাপ থাকতেছে মাঝখানে, এটা হচ্ছে স্পেস। তার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে স্পেস যে বাটনটা আছে ওইটা আমাকে টাইপ করতে হয়, তাহলে এই স্পেসটা এখানে চলে আসে। অল্পটা স্পেস আসতেছে, রাইট? বাট যদি আপনার স্পেসটা অনেক বেশি প্রয়োজন পড়ে, তখন কিন্তু এই পেজ বারে অনেকবার চাপতে হবে আপনাকে। এবং ওইটার জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট সলিউশন হচ্ছে আপনাকে এই ট্যাব বাটনে ক্লিক করতে হবে, তাহলে আপনার স্পেসটা এখানে বেশি বাড়বে। অনেকটা কিন্তু জায়গা নিয়ে বারবার সরে যাচ্ছে। আই হোপ বুঝতে পারছেন। আবার যখন আমরা ব্যাক পেজ দেবো, ওইভাবে এটা ব্যাগে চলে আসবে। যখন আপনি দেখেন আমরা স্পেস বার চাপি বা ট্যাব চাপার পর একটা মাঝখানে গ্যাপ আসে, এই গ্যাপটা কিন্তু ওয়ান কাইন্ড অফ টাইপিং। আমরা এটা দেখতে পাচ্ছি না, এটা ভিজুয়াল না। সো এই ছিল কিছু বিষয় যেটা আমাদের কিবোর্ডের সাথে সম্পৃক্ত ছিল। সো আশা করি এইটুকু বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে। আমি চেষ্টা করছি সর্বোচ্চ লেভেলের সহজভাবে বিষয়গুলো এক্সপ্লেন করার জন্য। এখন আমরা কিছু শর্টকাট শিখব এবং পাশাপাশি এই কাট কপি পেস্ট যে কাজগুলো রয়েছে ক্লিপবোর্ডে, এগুলো জানবো। আমরা যখন একটা ওয়ার্ড ফিলে কাজ করব, দেখা যাবে একই জিনিস আমাদের ওয়ার্ডের বিভিন্ন জায়গাতে রয়েছে। তো বারবার সেটা টাইপিং করার প্রয়োজন নেই, আপনি এক জায়গা থেকে কপি করে অন্য জায়গায় নিয়ে পেস্ট করতে পারেন। অথবা এমন হতে পারে কোনো একটা পার্টিকুলার জিনিস আমরা টাইপ করেছি, লাইক এইটুকু এরিয়া, এটা এখানে ভুলবশত টাইপ করেছি, এটা এখানে আসবে না, এটা পারফেক্ট ফিট হচ্ছে নিচের দিকে কোথাও একটা। সো আমরা এখান থেকে কী করবো, এটা পার্মানেন্টভাবে কাট করে নিয়ে যাব, নিচে গিয়ে এটা পেস্ট করব। এবং এই কাট কপি পেস্টের ক্ষেত্রে ইউনিভার্সাল শর্টকাট রয়েছে, যেটা আপনি উইন্ডোজ কম্পিউটারের সব জায়গাতে সেম টু সেম পাবেন। ইভেন ম্যাকের মধ্যেও অনেকটা সেমভাবে কাজ করে, অলদো এটা একটা ডিফারেন্ট বিষয়, হোয়াট এভার। তো আমরা যদি ডকুমেন্টটা সম্পূর্ণ একসাথে সিলেক্ট করতে চাই টোটালটা, তাহলে Ctrl+A প্রেস করব, সম্পূর্ণ ডকুমেন্টের টেক্সটগুলো একসাথে সিলেক্ট করতে পারছে। যদি এটা সিলেকশনের সময় দেখানোর কথা দরকার ছিল, এটা মাত্র মনে পড়ছে শর্টকাট কি এর মধ্যে। এটা খুবই সিম্পল শর্টকাট কি, আই হোপ ম্যাক্সিমাম পাবলিক জানেন এটা। ইভেন এই Ctrl+Aটা আপনার কম্পিউটারের সব জায়গাতে কাজও করবে, যে কোনো সেক্টরে যেখানে Ctrl+A দেবেন সব কিছু সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা প্রথম কাট করি, যেহেতু আমাদের ক্লিপবোর্ডের মধ্যে কাট কপি তারপর পেস্ট রয়েছে। এখানে যে টেক্সটটা আছে লাইক এইটুকু আমাদের এখানে রাখার প্রয়োজন নেই, তাই আমি এটা সিলেক্ট করার পর কাট করব। আর কাট করার জন্য করে যেতে হবে, এই যে এখানে কাট লেখা আছে এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা কিবোর্ডের যে শর্টকাট আছে Ctrl+X সেটাও টাইপ করতে পারি। এখানে একটা বিষয় দেখেন, আমরা যখনই কিছু সিলেক্ট করছি, সিলেক্ট করার পরপরই একটা বক্স এখানে চালু হচ্ছে, এটাই বলা হয় ফরম্যাটিং টুলবার। তো এখানে অনেকগুলো শর্টকাট রয়েছে যেগুলো আমরা সহজে ব্যবহার করতে পারবো, এটা আমাদের সামনে আসবে, আপাতত লাগবে না। তো সম্পূর্ণটা সিলেক্ট করার পর আমরা এই কাটে ক্লিক করছি, দেখেন এটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, এখানে কিন্তু নেই। এবং নিচ থেকে এই প্যারাটা উপরে চলে আসছে, উপরে কোনো স্পেস কোনো কিছু ফাঁকা নেই, একদম টোটালি ফুলফিল হয়ে গেছে। এখন এই যে লেখা আমরা কাট করেছি এখান থেকে সরিয়ে ফেলছি, এটা এখন কোথায় রাখবো, কোন জায়গাতে এটা পারফেক্ট ফিট হবে। তো জাস্ট আমরা ভাবছি এটা সবার নিচে এসে পারফেক্টলি ফিট হবে, যেটা এখানে আসবে। আমরা এখানে এসে Ctrl+B দিয়ে পেস্ট করে দিলাম, বা আপনি এখানে এই পেস্টে ক্লিক করে কিন্তু পেস্ট করতে পারতেন। আবার চাইলে আমি Ctrl+Z দিয়ে বেগে যেতে পারি,
এখন আবার পেস্টে ক্লিক করে এখানে পেস্টও করতে পারি। তাই হোক বিষয়টা বুঝতে পেরেছেন। কাট মানে হচ্ছে এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে প্রতিস্থাপন করা বা অন্য জায়গায় নিয়ে রাখা, একদম পার্মানেন্টভাবে। উপর থেকে পার্মানেন্টভাবে এটা নিচে চলে আসছে। আবার চাচ্ছে আমি এইটুকু কাট করব। এইটুকু সম্পূর্ণটাই কাট করে আমি এবার নিয়ে যাব একদম টপে গিয়ে, যেহেতু উপরে কোনো স্পেস ফাঁকা নেই, তো আমরা এখানে মাউসে কার্সর রাখবো, রেখে একটা এন্টার প্রেস করবো, একটা প্যারা নিচে চলে আসবে। আবার এটা উপরে যাব, গিয়ে জাস্ট কন্ট্রোল ভি দিব, পেস্ট হয়ে গেছে। এখান থেকে ব্যাক পেজ দিয়ে আমরা গ্যাপটা ছোটো করে দিচ্ছি। এইভাবে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। এটা হচ্ছে কাট পেস্ট। তারপর হচ্ছে কপি করা। তো এখানে এই টেক্সট আমার বিভিন্ন জায়গাতে লাগবে, তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে কপি করব। কপি করার পর যেখানে যেখানে আমার লাগবে আমি সেখানে যাব। লাইক এখানে লাগবে আমাদের, এখানে ক্লিক করার পর একটা এন্টার দিব, আর একটা প্যারা চালু হয়েছে, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিব। নিচে একটা বেশি গ্যাপ রয়েছে, আমি ব্যাক পেজ দিয়ে উপরে নিয়ে আসলাম। এটা আরও যদি কোথাও প্রয়োজন পড়ে তাহলে সেখানে কেউ আমরা সেমভাবে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করতে পারবো। কপি করার জিনিস আপনি বিভিন্ন জায়গাতে বারবার পেস্ট করতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি অন্য কোনো কিছু কপি করছেন বা কাট করছেন। কপি করার জন্য কন্ট্রোল সি ব্যবহার করা হয় এবং পেস্ট করার জন্য কন্ট্রোল ভি ইউজ করা হয়। পাশাপাশি এখন যদি আপনার মনে হয় না এটা আমার মিস্টেক হয়ে গেছে, আসলে এটা ঠিক হয় নাই, আমার আগেরটাই ঠিক ছিল, তখন আপনি কন্ট্রোল জেড দিবেন, জাস্ট ব্যাগে চলে আসবে। আগে যেমন ছিল, মানে লাস্ট পেস্ট করার পর যেমন হয়েছে ওইটা বাদ হয়ে আগেটা চলে যাবে। বাট চেঞ্জ করার পর আবার মনে হচ্ছে না, আমার মনে হয় পেস্ট করে ঠিক ছিল, আমি আবার পেস্ট করে দিই। তো পেস্ট করার প্রয়োজনে আপনি কন্ট্রোল ওয়াই দেন, তাহলে আবার এটা চলে আসবে, মানে আন্ডু এবং রিডুর কাজ করছে। এই যে এখানে আন্ডুতে ক্লিক করলে চলে যাবে, আবার রিডুতে দিলে চলে আসবে। তো সেম জিনিসটা আমরা জাস্ট কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে করতে পারছি। তো কাট কপি পেস্ট, আশা করি আপনাদের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো এই ক্লিপবোর্ডের মধ্যে আরেকটা ফাংশন রয়েছে, সেটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার। তো এটার কাজ হচ্ছে মূলত কাউকে ডিজাইনকে কপি করা। কোন টেক্সট কপি হবে না, ডিজাইন কপি হবে, ওই ডিজাইনটা বিভিন্ন জায়গায় আমরা পেস্ট করতে পারবো। তো এটা দেখানোর জন্য আমাদের একটা টাইটেল নিতে হবে বা কোনো একটা টেক্সটের উপর কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে। এই যে লেখাটা আছে এটা আমি সিলেক্ট করে তারপর কিছু কালার অ্যাপ্লাই করছি বা ডিজাইন অ্যাপ্লাই করছি। সাপোজ এটি আমার ডিজাইন, জাস্ট আপনাদের দেখানোর জন্য এক্সাম্পল স্বরূপ। তো এই যে ডিজাইনটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ফরম্যাট প্রিন্টারে ক্লিক করছি। ঠিক আছে, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, এটা বক্সের মধ্যে রয়েছে। এখন আমার মাউসের যে কার্সরটা আছে দেখেন, লেখার উপর আসলে চেঞ্জ হয়ে আছে, এখানটা ব্রাশ চলে আসছে আমাদের কার্সরের মধ্যে। যেটুকু পর্যন্ত, যেমন হোয়েন থেকে আমরা এই কলাম পর্যন্ত সম্পূর্ণের মধ্যে এই ইফেক্টটা অ্যাপ্লাই করব। তা হোয়েন থেকে কলাম পর্যন্ত আমি সিলেক্ট করে দিয়েছি, সিলেক্ট করে ছেড়ে দেবো আমি, এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এটা কিন্তু শেষ, আমি কিন্তু চাইলেও আর কিছু করতে পারবো না। পুনরায় আপনি করতে চান তাহলে আবার টেক্সট সিলেক্ট করে এই যে ডিজাইনটা আছে এটা কপি করতে হবে। বাট এবার আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এটা সিলেক্ট হবে। এখন এই ফরম্যাট প্রিন্টার দিয়ে আমরা মাল্টিপল জায়গাতে আর ডিজাইন অ্যাপ্লাই করতে পারবো। আর যদি সিঙ্গেল ক্লিক দেন তাহলে একটাই কপি পেস্ট হবে, তারপরে কিন্তু ডিজাইন আর কপি পেস্ট হবে না। যখন আপনি প্রফেশনাল কাজ করবেন দেখা যাবে আর কোনো একটা বই টাইপ করছেন বা কোনো একটা ডকুমেন্ট টাইপ করতে গিয়ে টাইটেলের যে ডিজাইনটা আছে এটা সব জায়গাতে সেম টু সেম থাকবে। একটা প্যারার মধ্যে প্রথম যেই টাইটেল থাকে ওইটা আপনি সেম ডিজাইন রাখবেন। তো একটা ডিজাইন করার পর বাকিগুলো ডিজাইন করতে হবে না, জাস্ট ডিজাইনটা কপি করবেন ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে, বাকিগুলোতে গিয়ে জাস্ট উপরে ড্র্যাগ করবেন, অটো পেস্ট হয়ে যাবে। তো যেহেতু আমাদের কাজ শেষ, তাই আমি এখানে এসে একটা ক্লিক করে দিব, তাহলে ফরম্যাট প্রিন্টারটা চলে যাবে। তো এখন আমাদের ডিজাইন সম্পূর্ণ হলে, কাজ কমপ্লিট হলে আমরা যদি এখানে সেভে ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাবে। অ্যান্ড পাশাপাশি একটা অপশন রয়েছে, অনেকে কোশ্চেন করতে পারে অটো সেভ বিষয়টা কি বা এটা কেন অফ রয়েছে। ওয়েল, অটো সেভ যখন অন করতে যাবেন তখন আপনাকে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে বা ক্লাউড অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। ওই ওয়ান ড্রাইভের থ্রুতেই মূলত এটা অটো সেভ হয়। একটা নির্দিষ্ট টাইম পরপর এটা অটোমেটিক সেভ হয়ে থাকে, মেবি 1 মিনিট পরপর অটো সেভ হবে ক্লাউডের মধ্যে। সো যদি আপনি ক্লাউডে রাখতে চান, ক্লাউডের সাথে শেয়ার করতে চান, তাহলে এটা অন করতে পারেন এবং সেটা ক্লাউডের সাথেই কানেক্ট হয়ে যাবে। আপনি পরবর্তীতে যাই কাজ করেন না কেন এটা এই পিসির মধ্যে সব কিছু ক্লাউডে গিয়ে সেভ হবে। ম্যানুয়ালি আপনি অবশ্যই সেটা পিসিতেও সেভ করতে পারবেন। আই হোপ যে বিষয় এখানে আমরা আলোচনা করেছি, যেগুলো আমরা দেখেছি, এই বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় পুনরায় দেখেন, কমেন্ট করে জানাতে পারেন। আমরা কোর্সের শেষে 2-1টা ক্লাসের মধ্যে প্রত্যেকটা প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করে দেবো। অ্যান্ড পরবর্তী টিউটোরিয়াল অবশ্যই দেখতে হবে। নেক্সট পার্টে আমরা হোম ট্যাবের বাকি যে ফাংশনগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। চেষ্টা করবো পরবর্তী 1 বা 2টা ভিডিওর মধ্যে হোম ট্যাবের বাকি যে ফাংশনগুলো আছে প্রত্যেকটা কভার করার জন্য। সো এই টিউটোরিয়াল বিষয় ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং
ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।